আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ। আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার জন্য হাজির হলাম তার শিরোনাম হচ্ছে শিক্ষা খাতে দুর্নীতির পাহাড়। এই সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় পত্রিকা গত 25 এপ্রিল তাদের প্রথম পাতায় একটি বিস্তৃত রিপোর্ট ছাপিয়েছে। আমি এখন ওই রিপোর্টের আলোকেই আজকের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। পরে আমার সময় হলে এই বিষয়ে আরও দু একটা কথা উপসংহারে আমি বলবার চেষ্টা করব। তো যে রিপোর্টটি একটি জাতীয় পত্রিকায় এই সংক্রান্ত বিষয়ে ছাপানো হয়েছে, সেখানে বলা হচ্ছে পাওয়ার সময় অনিয়ম আর দুর্নীতি শিক্ষা খাতে, শিক্ষা বোর্ডের কর্মচারীদের সার্টিফিকেট বাণিজ্য, সরকারি বিশ্ববিদ্যালয় ভিসিদের অনিয়ম দুর্নীতিসহ শিক্ষার এমন কোনো দপ্তর নেই সেখানে দুর্নীতিরই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ট্রেজারার না থাকা সহ অনিয়ম দুর্নীতির কারণে শিক্ষার মান তলানিতে ঠেকেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোই। বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি করার কথা থাকলেও তারাও এই কাজে যথাযথ করছে না বলে সংশ্লিষ্টরা অনেক সময় অভিযোগ করছেন। ফলে অনেকটা ফ্রি স্টাইলে অনিয়ম দুর্নীতি চলছে উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলোতে। বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজে অনেক শিক্ষকই জাল সনদে চাকরি করছেন। এছাড়া অনিয়ম দুর্নীতি তো আছেই। শিক্ষা কার্যক্রম পরিচালনা আছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অন্তত 33টি কোনো উপাচার্য নেই, অথচ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হচ্ছেন উপাচার্য। আর যিনি বিশ্ববিদ্যালয়ের সব আর্থিক বিষয় দেখভাল করবেন সেই ট্রেজার নেই অন্তত 31টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শীর্ষ কর্মকর্তা না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক অনিয়ম হচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। জানা গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম চলছে লাগামহীনভাবে। এসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ কর্তাব্যক্তিরা খেয়াল খুশি মতো বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। বর্তমানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে বেশ কিছু অভিযোগ, সেটি তদন্ত করছে ইডিসি। তারপরে ঢাকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার ব্যাপারেও বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছেন। এই সব বিশ্ববিদ্যালয়ের অনেক উপ উপাচার্য, তাদের ব্যাপারেও অনেক অভিযোগ রয়েছে। এসব অনিয়মের ব্যাপারে, অনিয়ম দুর্নীতির ব্যাপারে তদন্ত করছে সরকার। শিক্ষক নিয়োগে বোর্ডের আগেই টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করে দেওয়া, নিয়োগের আগেই চেক ও সিন্ডিকেটের দিন অর্থ গ্রহণ সহ বিভিন্ন অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আছে। ইডিসি সূত্র জানায় এই উপাচার্যের বিরুদ্ধে যেসব অনিয়মের প্রমাণ মিলেছে তা খুবই দুঃখজনক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তার মেয়াদের শেষ সময় সে অনিয়মের আশ্রয় নিয়ে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেন অন্তত 37 জন কর্মকর্তা কর্মচারীকে। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ ছিল অনেক অনিয়ম দুর্নীতির। শুধু এই 3 জন নয়, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন থেকে উপাচার্যদের অনিয়মের প্রমাণ পাওয়ার পরেও কারোর বিরুদ্ধে নেওয়া হয় না দৃষ্টান্তমূলক ব্যবস্থা। ফলে অনেকটা ধরাছোঁয়ার বাইরে থাকেন অভিযুক্ত উপাচার্যরা। 5000-এর বেশি সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্যের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট জনাব শামসুজ্জামানকে সম্প্রতি গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগ রয়েছে সম্মিলিত কারিগরি বোর্ডে এই জালিয়াতির খবর প্রকাশ হলে সনদ জালিয়াতি অনেকদিন ধরে চলে আসছে। শুধু কারিগরি শিক্ষা বোর্ড নয়, সারা দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে জাল সনদ নিয়ে চাকরি করছেন অনেক শিক্ষক। গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয় দেশের 678 জন শিক্ষকের জাল সনদের প্রমাণ মিলেছে। এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে ডিআইএ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দুর্নীতি অনিয়ম চলছে লাগামহীনভাবে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী মতিঝিল আইডিয়াল স্কুল কলেজে গত বছর কয়েকশো কোটি টাকার অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে এই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হচ্ছে শত শত শিক্ষককে কর্মচারী। প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেন হয়েছে প্রশ্নবিদ্ধভাবে এবং অস্বচ্ছ প্রক্রিয়ায়। নিয়োগ পাওয়া শিক্ষকদের ভুয়া সনদধারী, আবারও কারও রয়েছে জাল সনদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তেই। তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম তা একটি জাতীয় পত্রিকায় একটি রিপোর্টের ভিত্তিতে। এই প্রসঙ্গে আমি সংক্ষেপে দু একটি কথা বলেই আজকের আলোচনাটা এখানে শেষ করব। আমি প্রথমে আসি যে বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে সরকার কী বিষয় বিবেচনা করে এটি একটু আলোচনা করার দরকার। সেটি হচ্ছে যে অতীতে আমরা দেখেছি দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ব্যক্তিত্ব, তার অতীত একাডেমিক রেকর্ডস, ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়তা, তারপরে আরও অনেক বিষয় সরকার বিবেচনা করে থাকে। আর ইদানিংকালে এই গত ধরেন 20-25 বছর ধরে হবে, অথবা ধরেন খুব বড় জোর 30 বছর ধরে হবে, আমরা দেখছি যে সরকারের গোয়েন্দা বিভাগ, তারপরে সরকারের আরও যারা এসবি, অন্যান্য যেসব আরও গোয়েন্দা সংস্থা আছে, তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের আগেই তাদের দলীয় পরিচয় ছাড়াও আরও নানান বিষয়ে তথ্য সংগ্রহ করে থাকে। তারপরে ব্যক্তিগত লবিং, ব্যক্তিগত যোগাযোগ, পলিটিক্যাল আইডেন্টিটি, এসব দেখে সরকার শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমি যতটুকু জানি যে 3 জনের প্যানেল তৈরি করে পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠান। মাননীয় প্রধানমন্ত্রী ওই 3 জনের ভিতর 1 জনকে সিলেকশন করে ওটি অনুমোদনের জন্য বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর, যিনি অনারেবল প্রেসিডেন্ট বাংলাদেশের, ওনার কাছে পাঠায়। উনি সেইটি অনুমোদন করে তারপর রাষ্ট্রপতি দপ্তর থেকে ওটা আবার আসে শিক্ষা মন্ত্রণালয়, এবং শিক্ষা মন্ত্রণালয় আসার পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়। এটা হচ্ছে আমাদের দেশের ভাইস চ্যান্সেলর নিয়োগ করার একটা প্রক্রিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এটি এত সম্মানিত পদ, এটি এত গুরুত্বপূর্ণ পদ, সেই পদে যিনি নির্বাচিত হবেন এই ব্যক্তিকে অত্যন্ত মেধাবী, দক্ষ, তারপরে ছাত্রদের কাছে জনপ্রিয়, ছাত্রদের পড়ানোর দক্ষতা, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, নৈতিকতা, সব মিলিয়ে সে হবে একটা আদর্শ, সে একটা মডেল, যাকে ভাইস চ্যান্সেলর হিসাবে মানুষ সম্মান করতে পারে। তিনি যে পথ দিয়ে হেঁটে যাবেন সেই পথ মানুষ অনুসরণ করবে। এটা আমরা পাকিস্তান আমলে দেখেছি। ব্রিটিশ আমলের কথা তো বলতে পারবো না, ব্রিটিশ আমল তো আমরা দেখিনি, কিন্তু অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যেগুলো পুরনো বিশ্ববিদ্যালয়ের, সেসব বিশ্ববিদ্যালয়ে যারা ভাইস চ্যান্সেলর হতেন তাদেরকে যে কোনো প্রশাসনের সচিব, যে কোনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যে কোনো মন্ত্রী, দেশের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। কিন্তু এখন এই বাংলাদেশে বয়স 53 বছর হলো। এই 53 বছরে আমরা কি দেখছি? ভাইস চ্যান্সেলর যিনি উপাচার্য, তিনি যদি তার পদে থেকে পদের অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, তিনি যদি নিয়োগ বাণিজ্য করেন, তিনি যদি আত্মীয়করণ করেন, তিনি যদি নিয়োগের ব্যাপারে অর্থকড়ির বিষয়ে লেনদেন করেন, তিনি যদি অনিয়ম করেন, তাহলে সেই সকল বিশ্ববিদ্যালয় কি রাষ্ট্রের জন্য মঙ্গলজনক? সেই সব দলীয় উপাচার্যগণ কি রাষ্ট্র, প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় অথবা দেশকে, তারা কি এর কারণে কি দেশের উপকার হয়? এতে কি সরকারের মুখ উজ্জ্বল হয়? তাহলে যেসব অথর্ব, অযোগ্য, নীতিহীন, টাকালোভী উপাচার্যগণ দেশের, রাষ্ট্রের, সরকারের, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যেয়ে যে সকল ভাইস চ্যান্সেলর সরকারের মুখ উজ্জ্বল না করে এটিকে ম্লান করে দেয়, সেই সব উপাচার্যদের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের। 1। 2 নম্বর হচ্ছে যে শুধুমাত্র দলীয় বিবেচনা করে কি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগগুলোতে যে দুরবস্থা তৈরি হয়, সেটি তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক উপাচার্য বিশ্ববিদ্যালয়তে যখন বিদায় নিয়েছেন, তাকে রাতের অন্ধকারে তাকে পালাতে হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেখেছি তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের কারণে তাদেরকে কারাবরণ করতে হচ্ছে, কারাবাস ভোগ করতে হচ্ছে। অনেক উপাচার্যকে দেখছি তারা বিদায় বেলায় ছাত্রছাত্রী, শিক্ষকরা তাকে ডিম, তাকে আলু ছুঁড়ে মারছে। অনেক বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেখেছি
তারা তাদের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই রাতের অন্ধকারে পালিয়ে এসেছেন। এই সব যে নৈরাজ্যজনক, অযাচিত, খুবই একটা খারাপ পরিস্থিতি এইসব বিশ্ববিদ্যালয় উপাচার্যগণ তৈরি করেছে, এই বিষয়ে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং সরকারের সাথে, এবং যেহেতু এটাকে নিয়োগ দেয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রেসিডেন্ট, সুতরাং এসব বিষয়গুলোতে কঠোর পদক্ষেপ নিতে সরকারের হবে। এবং ভবিষ্যতে যেসব ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেবেন তাদেরকে নিয়োগের ব্যাপারে দলীয় পরিচয় ছাড়াও অন্যান্য ভালো গুণাবলীকেও বিবেচনায় নিয়ে আসতে হবে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও একই ব্যাপার। তাকে নিয়োগ দেওয়া তো মাননীয় আচার্য, যিনি চ্যান্সেলর, প্রেসিডেন্ট সাহেব দিয়ে থাকেন। সুতরাং সেক্ষেত্রেও কাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটাকেই বিবেচনা করতে হবে। আর যেসব বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই, ট্রেজারার নেই, বা অন্য প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদ খালি আছে, সেটিকে অচিরেই সেটিকে পূরণ করার ব্যবস্থা করতে হবে। এবং যেসব বিশ্ববিদ্যালয় এই উপাচার্য এবং ট্রেজারার, ভাইস চ্যান্সেলর এসব গুরুত্বপূর্ণ পদে যারা নিয়োগ দিতে ব্যর্থ হবে তাদেরকে প্রথমে সতর্ক করতে হবে এবং প্রয়োজনে সেসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে এটাকে বন্ধ করে দিতে হবে। কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সে তো নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয় থেকে শক্তিশালী না, সে তো নিশ্চয়ই শিক্ষা সচিবের থেকে তার ক্ষমতাবান হওয়ার কথা না, তার তো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের থেকে বেশি ক্ষমতাবান হওয়ার কথা না। তাহলে তাই সেই সব ব্যক্তিরা তারা কোন সাহসে এইসব ব্যাপক অনিয়ম, দুর্নীতি তারা করে থাকে? তো আমি আমার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আজকে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম, আমি এইসব বিষয়গুলোতে প্রায়ই ইউটিউব চ্যানেলে, তার বিভিন্ন বক্তব্য, বিবৃতিতে, প্রেস ক্লাবে এবং অন্যান্য বিভিন্ন শাখায় রাষ্ট্রের এসব অসঙ্গতি, শিক্ষাক্ষেত্রে এই সকল দুর্নীতির ব্যাপারে আমি অনেক দিন ধরেই সোচ্চার এবং কথা বলে আসছি। আর তার সবশেষে একটি কথা বলেই আমি শেষ করব, সেটি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কীভাবে চলল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েও অতীতে অনেক তথ্য, অনেক বিষয় জাতীয় পত্রিকায় এসেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী, প্রশাসন লোকজন, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যারা প্রাক্তন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের যারা সদস্যবৃন্দ এবং দেশের অন্যান্য মানুষ যারা এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তারা সার্বিকভাবে সব কিছু জানেন, তারা এইসব বিষয়গুলো নিয়ে জানার পরে তারা কী ব্যবস্থা নেয় সেগুলো আমরা দেখার অপেক্ষায় থাকলাম। কথা না বাড়ি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।